বিপিসিসি 103 এর ইউনিট 7 যেটা আমি পড়েছিলাম, মানে গতদিন আমি এটারই যেটার সম্বন্ধে বলছিলাম সেটা হচ্ছে ভারতীয় ও পশ্চিমী মনোবিজ্ঞানের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো আমি উল্লেখ করেছিলাম। তো তার মধ্যে কিছু জায়গা আমি আজকে শেষ করব, বা সেই জায়গাগুলো আগের দিন আমার করা হয়নি। তারপরে আমি ইউনিট 8 যেটা সেলস, মানে নিজ সম্পর্কীয় যে মন্তব্য বা মনোবিজ্ঞানের যে তথ্যগুলো আছে সেইগুলো আমরা ইউনিট 8 এ পড়ব। এই ইউনিটে আমরা 7 নম্বর ইউনিটে প্রথমত পড়েছিলাম যে কি কি জায়গায় পশ্চিমী মনোবিজ্ঞানের সাথে ভারতীয় মনোবিজ্ঞানের যে পার্থক্য রয়েছে সেগুলো কোন কোন জায়গায় রয়েছে। যেমন চেতনা, চেতনার দিক থেকে আমরা দেখিয়েছি যে কিভাবে চেতনা বা কনসিয়াসনেস অথবা মনের যে চেতনা সেগুলো পশ্চিমী মনোবিজ্ঞানে সেটা কিভাবে জায়গা পেয়েছে, বা সেটা ভারতীয় মনোবিজ্ঞানী বা সেটা কিভাবে উল্লেখ করা আছে। তারপরে রয়েছে এই কনসিয়াসনেস বা চেতনা বলতে গিয়ে বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে, যেখানে আমাদের যে ভারতীয় মনোবিজ্ঞানী যে ঘুমের যে 3টে স্তর বলা আছে সেগুলো কিন্তু আবার চেতনার বিভিন্ন স্তরের সঙ্গে তার খুবই মিল। তারপরে আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ যে পার্থক্যের জায়গাটা, সেটা হচ্ছে যে যেখানে প্যারাসাইকোলজি অথবা মৃত্যুর পরে যে কি অবস্থা বা এই যে জীবনের যে চক্র, তারপরে যে কি হয় বা কি হয় না এই সম্বন্ধীয় যা কৌতূহল, সেগুলো কিন্তু আমরা পশ্চিমী মনোবিজ্ঞানে আলাদাভাবে দেখছি প্যারাসাইকোলজির মাধ্যমে, কিন্তু সাইকোলজির মধ্যে বা মনোবিজ্ঞানের মধ্যে এর কিন্তু সেরকম উল্লেখ নেই। কিন্তু ভারতীয় মনোবিজ্ঞানে কিন্তু তার একটা নির্দিষ্ট জায়গা আছে, যেখানে বলা হয়েছে কর্মের মাধ্যমেই মানুষ আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, এবং এটা যেন একটা চক্রের মতো তার জীবন এবং মৃত্যু এইভাবেই চলতে থাকে। তো এই দিকগুলো উল্লেখ করার পর আজকে এই ইম্পর্টেন্স অফ যোগা অর্থাৎ যোগ, এই সম্বন্ধীয় যে তথ্য আমরা ভারতীয় মনোবিজ্ঞানের মধ্যে পাই তার নির্দিষ্ট কিছু জায়গা আমি উল্লেখ করব। তার মধ্যে প্রথম হচ্ছে যে এই যোগ শব্দটা কিন্তু আমরা জানি যে ইউনাইটেড নেশন এটা 21 বা 21শে জুন এটা একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে যোগ দিবস বলে এটা আমরা উদযাপন করে থাকি। এই নির্দিষ্ট দিনটিতে আমরা সকলেই এখন পর্যন্ত 200টা কান্ট্রি বা 200টা এই যোগের যে ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক যোগের যে দিন হিসেবে এটা চিহ্নিত করা হয়েছে, সেটা কিন্তু অনেকেই প্রায় 200টা কান্ট্রি 2015 সাল থেকে এই দিনটিকে পালন করে আসছে। এবং এই যে কারেন্ট বা এই যে আন্ডারস্ট্যান্ডিং বা আমরা যা কিছু বুঝি এই যোগ সম্বন্ধে, সেখানে কিন্তু প্রথম বলতে গেলে যে আমাদের বডি পশ্চার বা আমাদের যে শারীরিক যে মুভমেন্ট বা চলাফেরা বা নড়া বা এই ধরনের যে মাসকিউলার যে মুভমেন্ট সেটাকেই আমরা বলি, সেটাকেই আমরা যোগ হিসেবে বলে থাকি। তাহলে যোগের আরেক নাম হচ্ছে আসন। এই আসনের মাধ্যমে কিন্তু আমরা নিঃশ্বাস প্রশ্বাস কিভাবে ছাড়বো বা ছাড়বো না, যেটাকে আমরা প্রাণায়াম বলে থাকি, এবং তারপর ধারণা বা ধ্যানও সেটার সঙ্গে জড়িত কিভাবে আছে, সেগুলো কিন্তু আমরা এই যোগ বা মেডিটেশন বা যে ধ্যানের যে বিভিন্ন স্তর, এগুলো কিন্তু খুব
যেগুলো আমরা ইন্ডিজেনাস সিস্টেম অথবা যেটাকে বলা হয় অধিবাসী যে ব্যবস্থা, সেইগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই। তাহলে এই যে জায়গাগুলো আমি বললাম, প্রথমত বললাম হচ্ছে যে যোগ বা আসন, তারপরে আসছে প্রাণায়াম, যেটা নিঃশ্বাস ছাড়া এবং নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে যার উল্লেখ রয়েছে, সেই ব্রিদিং এক্সারসাইজ যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ নিঃশ্বাসের যে কখন নিঃশ্বাস ছাড়বো এবং কখন সেটা ধরে থাকবো ইত্যাদি। এরপর আসছে মেডিটেশন বা ধ্যান বা ধারণা। এবার এই যে সিম্পল যে কনটেক্সট বা এই যে আমাদের ধারণা, যোগ সম্বন্ধীয় যে ধারণাগুলো আমাদের আছে, তার থেকে আমরা দেখতে পাবো এটাতে কিন্তু আমাদের কিছু শারীরিক বা মানসিক অথবা কোন রকম শারীরিকের মধ্যে আমরা বলতে পারি হার্টের কোনো প্রবলেম হতে পারে বা ফুসফুসের কোনো রকম অসুবিধে হতে পারে, তখন কিন্তু আমাদেরকে এই যোগের কথা বলা হয়। এবং মানসিক কোনো যদি অসুবিধেও সে মনে করে, অথবা কোনো স্ট্রেস বা চাপ, অথবা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম বা মনের কোনো রকম প্রবলেম বা ডিপ্রেশন, উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি, তাহলেও কিন্তু এই যোগ কিন্তু খুব সাহায্য লাগে। তাহলে আমরা দেখব যে মার্ফি ডোনোভ্যান টেলর 1997-এ তারা এই বলেছেন যে এই যে যোগ কিভাবে মানুষের সাহায্যে লাগে এবং কিভাবে আমরা শারীরিক এবং মানসিক চাপ বা অস্বস্তিতা বা কোনো রকম অসুবিধে থেকে আমরা কিভাবে যোগের মাধ্যমে সেটা থেকে বেরিয়ে আসতে পারি। আচ্ছা, এবার এই যে যোগের যে টিচাররা রয়েছেন, যে যারা এই যোগ শেখান, তারা কিন্তু এই দুটো কাজেই কিন্তু এই যোগকে ব্যবহার করেন। যেমন হচ্ছে কোনো শারীরিক অসুবিধেও যেমন সারানো যায়, সেরকম কিছু মানসিক অসুবিধের মধ্যেও কিন্তু সেটাকে একেবারে ঠিক করা যেতে পারে এই যোগের মাধ্যমে। তারপর বলা চলে যে এই যে যোগ বা মেডিটেশন, এটা হচ্ছে একটা থেরাপি, অর্থাৎ এটা একটা ইন্ডিজিনাস থেরাপি হিসেবেও কিন্তু আমরা বলে থাকি। অর্থাৎ যে থেরাপির মাধ্যমে কিন্তু মেডিটেশনে ধ্যান ধারণা যেটা আমি বললাম, তাছাড়া যে অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথির সঙ্গে যদি এই যোগের একত্রে যে প্রভাব, সেটা কিন্তু খুবই ভালো তার ফল, এবং সেটা কিন্তু মানসিক বা শারীরিক কোনো দুর্বলতা বা অসুবিধে থেকে আমাদের খুব সাহায্য করে উত্তীর্ণ হতে। এবং এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অফ দ্য ইউনাইটেড নেশন অফ আমেরিকা, তারা বলেছেন যেমন আয়ুর্বেদা, যেমন আকুপাঞ্চার, যোগ, এরকমই নানান যে ইম্পর্টেন্ট যে দিকগুলো রয়েছে, এগুলোকে তারা বলেছেন বা আখ্যা দিয়েছেন এটা হচ্ছে একটা কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ, মানে যেটা ওষুধের সঙ্গে সঙ্গে এটারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাই সেটাকে অল্টারনেটিভ বলা হয়েছে। এবং এটা যেহেতু শারীরিক বা মানসিক কোনো অসুবিধা থেকে দূর করার সাহায্য করে, সেহেতু এটাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা এটা খুব গুরুত্বপূর্ণ স্থানে এটাকে বসিয়েছে। এবার ভারতের কথা বলি, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের গভর্নমেন্ট, তিনি একটা আলাদা সেপারেট মিনিস্ট্রি কিন্তু তৈরি করেছেন, এবং সেখানে এই অ্যালোপ্যাথি, তাছাড়া আয়ুর্বেদা, তাছাড়া উনানি, যোগ, সিদ্ধা বা হোমিওপ্যাথি, এগুলোর কিন্তু আয়ুষ নামে সেটাকে একটা পরিপূর্ণ স্থান দিয়েছে।
তাহলে আমরা দেখব যে সেন্ট্রাল গভর্নমেন্টও আমাদের কিভাবে বিভিন্ন স্কিম বা অনেক রকম এনকারেজ করেছে বা অনেকভাবে এই ধরনের যোগ বা মেডিটেশন বা ধ্যান এইগুলোকে, এর যে সুফল সেগুলোকে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। তারপর এই যোগ কিভাবে আমাদের কাজে লাগছে সেটার দিক থেকেও একটু বলা চলে। তার মধ্যে বলতে গেলে এটা একটা থেরাপিউটিক অ্যাপ্লিকেশন বা ঠিক অন্য কোনো থেরাপি যেমন কোনো অসুবিধে থেকে দূর করে সেই রকম এই যোগ থেরাপিও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, যেখানে স্পোর্টস বা খেলাধুলার কাজেও কিন্তু এই ধরনের, যেমন অলিম্পিকেও এটা কিন্তু একটা নন বা যেটা স্পোর্টস এর মধ্যে নয় কিন্তু একটা নতুন আখ্যা দেওয়া হয়েছে অলিম্পিকে, সেখানে এই মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স কে বা স্পোর্টস বা এই যে খেলাধুলার মধ্যে দিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। এবার আসবো এই সাইকোলজিতে বা সাইকিয়াট্রিতে কিভাবে এই মনের যে বিভিন্ন যে ডিসিপ্লিন বা মনের যে ভালো মনটা, মন ভালো রাখার জন্য কি কি করতে হবে তার সেই উল্লেখ করেও কিন্তু যোগের অনেক উল্লেখ আছে। তার মধ্যে প্রথম বলবো সেটা হচ্ছে মানসিক চাপ থেকে কিভাবে নিজেদেরকে মানসিক চাপ থেকে মুক্ত করা যায় বা সেটা মানসিক চাপ থেকে কমিয়ে দেয় এই যোগের মাধ্যমে, সেটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, এটা কোনো থেরাপির কাজে ব্যবহার করা যাচ্ছে, যেখানে এটা কোনো রকম প্রমোশন করছে কোনো টেকনিকে বা কোনো রকম গ্রোথ বা ভালো কিছু করার জন্য যখন সেই জায়গায় যে প্রমোশন হচ্ছে সেটাও কিন্তু এই যোগের মাধ্যমে। তাছাড়া হচ্ছে কিছু যেটাকে আমরা বলি যে অল্টার্ড স্টেট অফ কনসিয়াসনেস, অথবা যেটাকে চেতনার একটা অন্যরকম জায়গাকে এই যোগের মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পারি। তো এই তিনটে জায়গায় আমরা যোগ বিদ্যা বা মেডিটেশনকে আমরা কাজে লাগাতে পারি। তারপরে এই আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখন বহু রিসার্চ ওয়ার্ক, অনেক রিসার্চ হয়ে যাচ্ছে এই থেরাপি বা এই যোগের বিভিন্ন যে জায়গা বা মন এবং শরীরের যে যোগসূত্র, সেটা এই যোগের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি সেটা দেখতে গেলে বিভিন্ন রিসার্চ তৈরি হচ্ছে, বিভিন্ন গবেষণা হচ্ছে এই নিউরোসাইকোলজিক্যাল, যেটা নানান রকম মনোবিজ্ঞানের সঙ্গে যে নার্ভাস সিস্টেমের যে সমস্ত লিঙ্ক বা যা যোগসূত্র সেইগুলো উল্লেখ করে। তাছাড়া আছে দ্য সাইকো ফিজিওলজিক্যাল, অর্থাৎ মনোবিজ্ঞানের সঙ্গে যে শারীরিক যে সম্পর্ক সেইটা, সেই জায়গায়ও কিছু গবেষণা হচ্ছে। তাছাড়া সাইকো অ্যানালিটিক্যাল, অর্থাৎ সাইকো অ্যানালিটিক্যাল মানে হচ্ছে যে যেটা ফ্রয়েডের উল্লেখযোগ্য জায়গা হচ্ছে মনের বিশ্লেষণ, সেই মনের বিশ্লেষণ করার ক্ষেত্রেও কিন্তু আমরা যোগের সাহায্য নিই। তাছাড়া বিহেভিয়ারাল, অর্থাৎ তার ব্যবহারিক দিকটা খুব গুরুত্বপূর্ণ, এবং হিউম্যানিস্টিক বা মানবতাবাদী যে কনসেপ্ট বা যে আইডিয়া আমরা পেয়েছি, সেখানেও দেখব যে কিভাবে এই যোগের সাহায্য কিন্তু আমাদের নিতে হচ্ছে। তাহলে আমরা এই জায়গাটায় আসতে গেলে আমরা কি নিয়ে পড়বো, সেটা হচ্ছে যে মনোবিজ্ঞান হচ্ছে যোগের একটা অংশ, অর্থাৎ যোগের দ্বারাই কিন্তু মনের চিকিৎসা করা অনেক সময় সম্ভব হয়ে থাকে। এরপর আমরা আরো নানান দিক পড়বো, যেমন হচ্ছে যে কি কি অ্যাপ্রোচ রয়েছে, অর্থাৎ কোন কোন অ্যাপ্রোচ দিয়ে আমরা এই যোগের যে
মেডিটেশন বা যে থেরাপি যে করার জন্যে, মানে ধ্যান এবং যোগের কিভাবে সংমিশ্রণে যে উন্নতিটা হচ্ছে, সেটার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমরা এখান থেকে পাই। তাছাড়া আরেকটা জায়গা হচ্ছে যে যোগ চিত্রা বা রীতি নিরুধা, এটাই কিন্তু পতঞ্জলির যোগ যোগা বা সূত্রা প্রথম চ্যাপ্টার আমরা পড়েছি এই ইউনিটে, যেখানে চ্যাপ্টার 1 আর 2 তে আমি বলেছি যে কিভাবে এই যোগের এই পতঞ্জলিতে এগুলো ব্যবহার করা হয়েছে। সেখানে বলা আছে কিভাবে যে এই যোগের সম্ভব মন এবং শারীরিক অসুবিধেকে কিভাবে মোকাবিলা করার জন্য যোগের সাহায্য কতটা নেওয়া প্রয়োজন। এরপর আসবো যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল দিকটা বা আধ্যাত্মিকতার দিকেও কিন্তু আমরা এই যোগের সাহায্য নিয়ে থাকি, এবং সেখানে দেখবো আমরা 4টে ভাগে মোটামুটি এটা ভাগ করে থাকি। যেমন হচ্ছে প্রথম বলতে গেলে যে জ্ঞান যোগ, জ্ঞান যোগ, দ্বিতীয়ত হচ্ছে ভক্তি যোগ, তারপর আসছে রাজা যোগ, তারপর হচ্ছে কর্মযোগ। এই 4 ভাগে যদি আমরা এই যোগ শাস্ত্রকে ভাগ করে থাকি, তাহলে আমরা দেখব যে নির্দিষ্ট যে কোন কোন দিকগুলো সাহায্য করছে, এবং এই যে ভারতীয় যে নিজেকে বোঝা বা সেলফ রিয়েলাইজেশনের যে জায়গাটা, সেটা একটা স্বতন্ত্র জায়গা, এবং সেখানে এই 4 ভাগ যোগে কি কি কাজ রয়েছে। এবং আমরা এই যোগ সাইকোলজি বা যোগ মনোবিজ্ঞানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে তার মনের ব্যবহারিক দিক থেকেও সে কিভাবে অন্য মানুষের সঙ্গে সে আলাদা, অথবা তার যদি কোনো রকম মানসিক চাপ বা কোনো রকম অবসাদ থেকে থাকে, তাহলে কিন্তু সেটা যোগের মাধ্যমে সেটা কিন্তু সে অনেকটাই তার থেকে মুক্ত হতে পারবে। এরপর আসবো যে কন্টেম্পোরারি ডেভেলপমেন্টস ইন দ্য সাইকোলজি ডিসিপ্লিন, অর্থাৎ এই যে মনোবিজ্ঞানের মধ্যে যে বিভিন্ন আলাদা আলাদা যে ডিসিপ্লিন রয়েছে, অর্থাৎ অন্যদিকে কিভাবে বিভিন্ন, যেমন কার্ল রজার্স এর নাম বলতে হয়, অথবা ইয়ুং এর কথা বলতে হয়, অথবা উইলিয়াম জেমস এর কথা বলতে হয়, এবং দেখব যে এই মোটামুটি 1879 সালের পর থেকে এই নানান রকম রিসার্চ বা গবেষণা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে মেটেরিয়ালিস্টিক ভিউ হচ্ছে যে অর্থাৎ এই যে জগতে যে তথ্য বা যা কিছু রয়েছে মেটেরিয়াল, সেটাই কিন্তু হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিক বিজ্ঞানের একটি উৎস। কিন্তু আমরা যদি দেখি যে এটা কিন্তু আবার মেটা ফিজিক্যাল এর আইডিয়াস রয়েছে, অর্থাৎ এর সাথে কিভাবে মেটাফিজিক্যাল একটা রিলেশন রয়েছে, সেটা একটা এম্পিরিক্যাল তার একটা জায়গা সৃষ্টি করেছে। অর্থাৎ এই যে বিভিন্ন যে রিসার্চ ওয়ার্ক হয়েছে বা গবেষণা বা তার নিজস্ব কিছু মেথোডোলজি তৈরি হয়েছে, এর মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে এই যে মূল যে ধারা, যেটার মাধ্যমে যে আমরা একাডেমিক বা মনোবিজ্ঞানের যে আসল যে তথ্য, সেইটা যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে দেখব কার্ল ইয়ুং, উইলিয়াম জেমস, তাছাড়া তারা কিন্তু অনেক কিছু প্যারাসাইকোলজি, অর্থাৎ মৃত্যুর পর যে অবস্থা বা মৃত্যুর পরে কি হয় সেই জায়গায় কিন্তু অনেক তারা উল্লেখ করেছেন, যে কনসিয়াসনেস বা চেতনা বোঝাতে গিয়ে তারা কিন্তু এই সম্বন্ধীয় অনেক রকম রিসার্চ ওয়ার্ক করেছেন, এবং কিন্তু তারা তাদের বইয়ের মধ্যে, বিভিন্ন মনোবিজ্ঞানের বইয়ের মধ্যে সেই তথ্য আমাদের দিয়েছেন। যদিও
সেরকম কোনো প্রমাণ স্বরূপ মৃত্যুর পরে কি হয় বা হয় না, সেগুলো যেহেতু কোনো প্রমাণ স্বরূপ কোনো উল্লেখ দেওয়া নেই, সেহেতু সেটাকে কিন্তু আমরা খুব বড় করে এই পশ্চিমী মনোবিজ্ঞানের মধ্যে দেখি না, বরং তার একটা আলাদা উল্লেখযোগ্য একটা স্থান রয়েছে যেটাকে আমরা প্যারাসাইকোলজি বলে থাকি, যেটা আমি একটু আগে বললাম। এরপরে আসছে যে এই একেবারে যে আধুনিক যে কনসেপ্ট যেটা রয়েছে, যেটা এই ফিজিক্যাল সায়েন্স দিয়ে আমরা গবেষণা যেগুলো দেখেছি, তার মধ্যে দেখেছি যে প্রথম বা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে কনসাসনেস বা চেতনা। এই চেতনার খোঁজ করতে গিয়েই কিন্তু মৃত্যুর পরের ঘটনা নিয়ে মানুষ এত উদ্গ্রীব, এবং সেটা জানার জন্যই কিন্তু এত রকম চেষ্টা। এই বিভিন্ন যে চেতনার যে জায়গা বা স্তর, সেগুলো ক্রমাগত বছরের পর বছর প্রচুর গবেষণা এর ওপর হয়েছে, এবং এটা একটা যে সত্য, পরম সত্য, যে প্রত্যেক মানুষকেই কিন্তু যে মৃত্যু বহন করতে হয়, এবং এই যে বিভিন্ন যে গবেষণা হয়েছে তার মধ্যে যেমন এক হচ্ছে ফিজিক্সের গবেষণা, বা ফিজিক্স বা অথবা বলতে গেলে বায়োলজি, এই একেবারে বিষয় ধর্মীয় যে সাবজেক্ট গুলো রয়েছে, সেগুলো এক এক করে ধরে কিভাবে গবেষণা হয়েছে। তাছাড়া নিউরো সায়েন্স আছে, যেখানে নার্ভের সঙ্গে ভিতরের শরীরের ভিতরের সঙ্গে আমাদের মনের কি সম্পর্ক, সেটাকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাছাড়া এই কিছু আবার ধর্মের সঙ্গেও এর কিন্তু যোগসূত্র দেওয়া হয়েছে, যেখানে সেটাকে বলা হয় যে এস্টোরিক বা এস্টোরিক সাইকোলজি বা হিসেবে সেটাকে অনেক সময় বলা হয়ে থাকে। সেটা কিন্তু যে আধ্যাত্মিকতার যে জায়গাটা মনোবিজ্ঞানের, সেটাকেই কিন্তু বড় করে তুলে ধরেছে। তার মধ্যে রয়েছে ট্রান্সপার্সোনাল সাইকোলজি, যেটাকে আমরা বলে থাকি স্বতন্ত্র যে মনোবিজ্ঞান। তাহলে এই যে রহস্যময় জায়গা, যে মৃত্যুর পরের ঘটনা, সেটা কিন্তু তার কোনো প্রমাণ স্বরূপ কিছু দেওয়া সম্ভব হয়নি, যদিও অনেক স্তরে এই রিসার্চ ওয়ার্ক কিন্তু হয়েছে। এরপর আসছে যে পরবর্তী অংশ, যেখানে আমি দেখব যে বিভিন্ন গবেষণা হয়েছে, তাদের মধ্যে বলি উল্লেখযোগ্য টার্ট 1975-এ, তাছাড়া ওয়ালশ 1980 সালে, তারা এই কনসাসনেস সম্বন্ধে তাদের এই রিসার্চ ওয়ার্ক। তাছাড়া তার তিনি বলেছেন যে এই যে ওয়েস্টার্ন বা পশ্চিমী যে মনোবিজ্ঞান, সেখানে এই ট্রান্সপার্সোনাল সাইকোলজির কোনো উল্লেখ জায়গা বা স্থান নেই, কিন্তু সেক্ষেত্রে আমাদের ভারতীয় মনোবিজ্ঞানে কিন্তু এর একটা উল্লেখযোগ্য জায়গা আমরা দেখতে পাই। তারপরে এই আরেকটা জায়গা খুব বড় করে দেখা হয়েছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল যে আইডিয়াস। এই ভারতীয় আধ্যাত্মিকতাকে কিন্তু প্রচন্ড অনেকভাবে মূল্য দেওয়া হয়েছে। এশিয়ান বিভিন্ন কান্ট্রিজ বা সোসাইটির মধ্যে যে নির্দিষ্ট নিজস্ব কালচার এবং তাদের যে নিজস্ব আধ্যাত্মিকতা, এটাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখব যে এই এশিয়ান সাইকোলজি যেটাকে বলা হয়, এই ওয়েস্টার্ন সাইকোলজিতে যেহেতু এই আধ্যাত্মিকতা সম্বন্ধে বেশি উল্লেখ নেই, সেহেতু পরবর্তীকালে অনেক রিসার্চ ওয়ার্ক হয়েছে, যেমন সিনহা ডি, তিনি 1984-এ 84 সালে তিনি তার গবেষণার মাধ্যমে বলেছেন যে এই যে বর্তমান মনোবিজ্ঞান, সেখানে এই ইউনিভার্সাল যে সাইকোলজি, অর্থাৎ এই যে মহাবিশ্বের যে মনের যে মনস্তাত্ত্বিক যে জায়গা, সেটাই কিন্তু ভারতীয়রা খুবই অগ্রসর হয়ে আছেন, কেননা সেখানে
এই স্পিরিচুয়ালিজমকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া এই ওয়েস্টার্ন কালচারে আমরা দেখব যেখানে এই ধরনের কিছু সিগনিফিকেন্ট কিছু ডিফারেন্স রয়েছে ভারতীয় মনোবিজ্ঞানের সঙ্গে। আর আম, আমেরিকা আমেরিকা বাই আমেরিকান ফর আমেরিকানস বা অ্যান্ড অফ আমেরিকানস, যেটা কিম আর বেরি 1993-তে তারা বলেছেন যে আমেরিকার যে নির্দিষ্ট কালচার সেটা কিন্তু এই ওয়েস্টার্ন সোসাইটির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু সেখানেই রিসার্চ ওয়ার্ক হয়েছে বলে সেই জায়গাকার মানুষের কালচারটাকেই সেখানে বড় করে তুলে ধরা হয়েছে। তারপর আমরা আসবো যে এই মেথোডোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেই দিক থেকে দেখতে গেলে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এটা যে কতটা বা কোয়ান্টিটেটিভ যে এক্সপেরিমেন্ট বা গবেষণাগুলো হয়েছিল সেগুলোর মধ্যেও কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞানের নির্দিষ্ট কিছু তথ্য বা ফেনোমেনা কিন্তু দেওয়া রয়েছে। সেখান থেকেও আমরা বুঝতে পারি যে নোমোথেটিক, অর্থাৎ নোমোথেটিক ও বা আইডিওগ্রাফিক, এই দুই টার্মস কিন্তু আমরা দেখতে পাই। এই দুটি ব্যবহার করেছিলেন গর্ডন অলপোর্ট। তারা বলেছেন, তিনি বলেছেন যে এইটাই হচ্ছে যে কোয়ালিটেটিভ প্রসিডিওর। আমাদের যে এই আধ্যাত্মিকতা এই সমস্ত কিছু বুঝতে গেলে কিন্তু এই কোয়ান্টিটি নয়, বরং এই কোয়ালিটেটিভ প্রসিডিওর দিয়েই কিন্তু সেটা সম্ভব। তাছাড়া আছে কিছু গ্রোয়িং কিছু রিয়েলাইজেশন যেগুলো তৈরি হচ্ছে, এবং বর্তমানে সেগুলো আরো বেশি তার গবেষণা হবে এবং সেই নিয়ে আরো অনেক তথ্য আমরা জানতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ রিসার্চের কথা বলি, যেটা হচ্ছে স্মিথ, হেয়ার আর লেইংহফ ইন, তারা কিন্তু 1995 সালে তারা বলেছেন যে রিথিঙ্কিং অফ মেথডস ইন সাইকোলজি, অর্থাৎ সাইকোলজি বা মনোবিজ্ঞানের যে দ্বিতীয়বার ভাবার যে জায়গা, সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মেথড হিসেবে মনোবিজ্ঞানের ধরা হয়েছে। তাছাড়া আমরা ইন্ডিজিনাস সাইকোলজি সম্বন্ধেও কিন্তু পড়ব, সেটাও কিন্তু এটা একটা খুব বড় জায়গা, কেননা সেখানে এই যে ডেভেলপমেন্টটা রয়েছে তার মধ্যে আমরা যে ইন্ডিজিনাস সাইকোলজি যে একটা মুভমেন্ট, মনোবিজ্ঞানের নির্দিষ্ট একটা ধারা, সেইটার উল্লেখ দেখব। সেখানে অনেকগুলো দেশ কিন্তু তার উপর, যেমন আফ্রিকা, যেমন কানাডা, চায়না, ফিজি, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, এছাড়া ইন্ডিয়া তো আছেই, তাছাড়া ইরান, জাপান, কোরিয়া, ল্যাটিন আমেরিকা, ফিলিপিন্স, তাছাড়া রাশিয়া, স্ক্যান্ডিনেভিয়া ইত্যাদি অনেক জায়গার অনেক বিভিন্ন দেশে, টার্কি, হ্যাঁ, এবং ইউএসএ, এই সমস্ত কিছু কিন্তু এতগুলো কান্ট্রি কিন্তু এর এই জায়গাটা বা ইন্ডিজিনাস সাইকোলজিকে খুব গুরুত্বপূর্ণ স্থানে দিয়েছেন, এবং এটি বলে দিয়েছেন কিম এবং বেরি 1993-তে। তাদের এই রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আমরা জানতে পারি যে এতগুলো কান্ট্রি কিন্তু তাদের এই একই মন্তব্য দিয়েছেন। এবং এই যে রেশনাল যেটা রয়েছে, যেখানে আবার বলা হয়েছে যে ট্রুলি ইউনিভার্সাল সাইকোলজি, তার মানে হচ্ছে, অর্থাৎ এটা যে একেবারে একক মনোবিজ্ঞান বা এর মধ্যে কোনো রকম অন্য কোনো স্ট্রিমের কোনো রকম কিছু আইডিয়া বা তথ্য নেই, এটা একেবারে সম্পূর্ণ আলাদা বা স্বতন্ত্র, তাই এটাকে ইন্ডিজিনাস সাইকোলজিও বলা হয়েছে। এই যোগসূত্রে এটাও বলা চলে যে এর মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট বা কিভাবে বেড়ে উঠছে বা তার শারীরিক এবং মানসিক দুটোই যে বৃদ্ধি পাচ্ছে, সেটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ সেখানে ফিজিক্স, তাছাড়া বায়োলজি জীবন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান,
তাছাড়া মেডিসিন বা ওষুধ, তাছাড়া আছে নিউরোলজি, এগুলোরও জায়গায় কিন্তু আমরা কনসিয়াসনেস বা চেতনার যে অসুবিধে জায়গাগুলো কিন্তু আমরা দেখেছি। তাহলে রিসার্চ ওয়ার্কের মাধ্যমে, গবেষণার মাধ্যমে এই নানান দিক কিন্তু উল্লেখ করা হয়েছে। তারপরে আসছে যে বিভিন্ন সায়েন্টিস্ট বা গবেষণা করেছেন, তারা বলেছেন যে এই যে মেটেরিয়ালিস্টিক যে জায়গা বা যেখানে মোটামুটি কি কি জিনিস রয়েছে, অর্থাৎ বস্তু সম্বন্ধীয় যে চারিদিকে যে এই ইউনিভার্স বা পৃথিবীতে বস্তুই হচ্ছে মেন, এবং সেটাই কিন্তু ডিফেন্সেবল অর্থাৎ প্রতিরক্ষাযোগ্য, এটারও উল্লেখ কিন্তু আমরা পাই। তাহলে এই রিসার্চ ওয়ার্ক বা গবেষণার মধ্যে এই সব দিকেরই কিন্তু উল্লেখ আছে। তাছাড়া আছে আধ্যাত্মিকতার উল্লেখ, যেখানে আমাদের বেদের মধ্যে বা ট্র্যাডিশন যে বেদের কিছু জায়গা, যেমন বেদ, উপনিষদ, তাছাড়া আছে যে লিখিত বেদান্ত বা কাশ্মীরি যে শৈবিজম বা শিবিজম, যেখানে শিবের উল্লেখ রয়েছে, যেখানে লর্ড পশুপতির উল্লেখ রয়েছে, বা ন্যায় বা ন্যায় ন্যায় যেটাকে বলা হয়, এই চারটে ভাগ কিন্তু বুদ্ধিস্ট যে ট্র্যাডিশনে উল্লেখ করা রয়েছে। এবং বুদ্ধরও কিন্তু এই যে দিকগুলো উল্লেখ করার জন্য এটাকে আমরা চার ভাগে ভাগ করে থাকি। অর্থাৎ সেটা হচ্ছে বুদ্ধিস্ট ট্র্যাডিশন এক নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে জেন বুদ্ধিজম, আর তৃতীয় নম্বর হচ্ছে ট্যাওইজম। কিন্তু জৈন টেক্সটে সেই রকম স্টাডি বা সেই রকম কোনো গবেষণা এই ক্ষেত্রে হয়নি, কেননা সেখানে বিভিন্ন যে জ্ঞানী ব্যক্তি, তারা কিন্তু এই সম্বন্ধীয় কোনো গবেষণা, কোনো রকম উত্তর সেরকম আমরা পাইনি। তাছাড়া এই মেডিকেল যে সায়েন্টিস্ট রয়েছেন, যারা গবেষণা করছেন ওষুধ সম্বন্ধীয়, তারা আবার বলেছেন যে পাজল, যে কোনো রকম পাজল করার জন্য যে মনের প্রবলেমটা তৈরি হয়, যে বা যে রিলেশন, অর্থাৎ কি সম্পর্ক মনের সাথে আমার শরীরের কি সম্পর্ক, বা কিভাবে মোটর মুভমেন্ট হচ্ছে, এটাই কিন্তু আসলে কনসিয়াসনেস। তার মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক কিভাবে আমাদেরকে চালিত করছে, সেটাই হচ্ছে কনসিয়াসনেস। তারপরে এই কনসিয়াসনেস সম্বন্ধে পড়তে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ রিসার্চের কথা বলা যায়, যেখানে বলা হয়েছে যে কিছু বৈজ্ঞানিকরা বা প্রফেশনাল, তারা বলেছেন যে যেমন কিছু ড্রাগ বা ওষুধ আছে, যার দ্বারা, যেমন মেরিজুয়ানা, তারপরে আসছে যে সাইলোসাইবিন, তাছাড়া এলএসডি, এরকম ধরনের কিছু হিপনোটিক ওষুধ দেওয়া হয়, যেগুলোর মাধ্যমে, এটা কিন্তু আমরা মাসলার কাছ থেকেও জানতে পারি, তিনি উল্লেখ করে বলেছেন এটাকে পিক এক্সপিরিয়েন্স বলা হয়। অর্থাৎ যেখানে একেবারে তার উৎস হিসেবে সে এই পিক এক্সপিরিয়েন্স হিসেবে সেই জায়গাটা ধরে থাকে। তো সেইখানে বলতে গেলে এই জিনিসটাও আমরা দেখতে পারি যে এই ধরনের কিছু ড্রাগের মাধ্যমেও কিন্তু তাদের কনসিয়াসনেসে কিন্তু একটা জায়গা আমাদেরকে তুলে ধরেছেন। তো মাসলো কিন্তু এই জিনিসটাকে বলেছেন যে পিক এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ সেখানে সে সবচেয়ে বেশি উচ্চ তার চেতনা বা ধারা সে অনুভব করছেন। এবং এটা আবার যোগের মাধ্যমেও অনেকভাবে বলা হয়েছে, অর্থাৎ এটা কুণ্ডলিনী যোগ যে এক্সপার্ট রয়েছেন, তার বেদান্ত লিটারেচারে কিন্তু আমরা এ ধরনের উল্লেখ পাই। তাছাড়া এই যে বিভিন্ন স্তরের কথা বলা আছে এই সমাধির মধ্যে রয়েছে, যেমন বেদান্ততে, তাই সেই লিটারেচারে আমরা জানতে পারি যোগসূত্র কিভাবে যে প্রথম স্তর হচ্ছে যে
পার্সোনাল অ্যাকাউন্ট যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ মিস্টিক্যাল, কিভাবে এই এক্সপিরিয়েন্স হচ্ছে বা কিভাবে আমরা সেই রহস্যময় জায়গায় আমরা যাচ্ছি। মিস্টিক্যাল অর্থাৎ রহস্যময় এবং স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিকতা। তাহলে এই দুটো দিকও কিন্তু এই বিভিন্ন স্তরের বা স্টেজেস অফ যে সমাধি সেখানে উল্লেখ আছে বেদান্তর। তাছাড়া এই ট্রান্সপার্সোনাল যে সাইকোলজিস্ট তারা আবার বলেছেন যে এই যে ডেভেলপমেন্টের কথা, যেমন যেটা এক্ষুনি উল্লেখ করা হলো, তারা অনেক থিওরি দিয়েও বা তথ্য দিয়েও কিন্তু আমাদের এই চেতনাকে বোঝাবার চেষ্টা করেছেন। এবং বহু নিউরোসাইকোলজিস্টরা তারা বিভিন্ন ব্রেনের বা মস্তিষ্কের কিছু ট্রেনিং বা তার মাধ্যমে কিছু কোরিলেশন অ্যাপ্লাই করে তারা কিন্তু অনেকভাবে এটা করার বিভিন্ন সময় চেষ্টা করেছে। তারপরে এই যে আউট অফ বডি এক্সপিরিয়েন্সেস, যেটাকে ওবিই বলা হয়, অথবা যেটা হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সেস অর্থাৎ এনডিই, সেটা সম্বন্ধেও আমাদেরকে কিন্তু এই থিওরিগুলোতে বলা আছে, যেখানে কগনিশন এবং তার সেন্সারি যে অ্যাওয়ারনেস গুলো রয়েছে সেগুলোর ফেলিয়ারকে তুলে ধরা হচ্ছে। কগনিশন হচ্ছে মস্তিষ্ক দিয়ে আমরা যেটা করতে পারি, যার জন্য বুদ্ধির প্রয়োজন, এবং সেন্সারি অর্থাৎ চোখ, কান বা এই যে ইন্দ্রিয় রয়েছে তার মাধ্যমে। এবং ডেথ অর্থাৎ মৃত্যুর পরে যখন এই সেন্সারি বা এই বুদ্ধি অর্থাৎ কগনিটিভ এবং সেন্সারি এই দুটোরই যখন অবসান ঘটে, তখন তার পরের জায়গাটা বা পরের চেতনাটা আমাদের পক্ষে কখনোই সেটা মনে রাখা সম্ভব নয়। তো এই এনডিই মানে হচ্ছে যে ব্যক্তি এই মৃত্যুর পরে কিছু যদি সে এক্সপিরিয়েন্স বা অনুভব করে, সেটা কিভাবে সে জানাবে, সেটা কখনো সম্ভব নয়। সে হয়তো বা কোমা স্টেজে রয়েছে, হয়তো তার এমন কোনো শারীরিক অসুবিধে রয়েছে যেটা হয়তো সে আর অতিক্রম করতে পারেনি, তাই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে সেই জায়গায় আমরা দেখব যে আমাদের বেদান্ত কিন্তু আমাদের আত্মার কথা বলেছেন, যেখানে যে বলা হয়েছে যে সেটাই হচ্ছে কিন্তু চেতনা, এবং আমাদের শরীর চলে গেলেও সেই আত্মা কিন্তু হচ্ছে যা সেলফ রিয়েলাইজেশন, বা সেটা কিন্তু অহং, বা সেটা নিয়েই কিন্তু আমাদের জীবনের যে চক্র বা লাইফ অফ সাইকেল সেটা কিন্তু ক্রমাগত ঘুরে চলেছে। তাহলে শরীরের যদিও সেটা অবসান হলো, কিন্তু মনের অবসান তখনো হয় না। এবং এটাকে বলা হচ্ছে যে মোক্ষ বা জীবন মুক্তি, জীবন মুক্তি বা মোক্ষ। তাহলে এর মাধ্যমেও কিন্তু আমরা কনসিয়াসনেস বা চেতনাকে দেখতে পাই। তাছাড়া এই কন্টেম্পোরারি ট্রান্সপার্সোনাল সাইকোলজিস্ট তারা বিভিন্ন, যেমন বুদ্ধিস্ট লিটারেচারে সেটাকে বলা আছে যে এই বুদ্ধিজম কিন্তু বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, সেখানেও সেটা কিন্তু আবার এই বেদিক ট্র্যাডিশনাল বা স্পিরিচুয়াল যে জায়গাগুলো সেগুলো কিন্তু আবার বুদ্ধিস্ট এই লিটারেচারেও কিন্তু উল্লেখ আছে। যদিও জৈন লিটারেচারে কিন্তু আমরা সেটাকে এই ট্রান্সপার্সোনাল সাইকোলজিকে আলাদাভাবে উল্লেখ করতে দেখিনি। এবং এই ইন্ডিয়ান বা ভারতীয় ভিউজ যেটা রয়েছে, তাদের চিন্তাধারা এই চেতনা সম্বন্ধে তার একটা বিভিন্ন দিক আমরা দেখতে পেলাম, এবং বিভিন্ন দিকের যে গবেষণা সেটারও একটা সুফল আলোচনা করা হলো। তাছাড়া এই অপরোক্ষা বা অনুভূতি বা যোগী প্রকাশা, এইটা হচ্ছে যে সত্যিকারের যে তার কগনিশন বা যা সেন্সরি, এই দুটোর যে একত্রে হচ্ছে চেতনা, এই দুটোকেই একসাথে বলা হচ্ছে চেতনা।
এবং এটা আমাদের মুনি ঋষি যোগী তাছাড়া সিদ্ধার্থ তারা এই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যে জ্ঞানী গুণী ব্যক্তিরা তাদের কাছ থেকে আমরা এই ধরনের কথা শুনতে পাই এবং তারাও কিন্তু এই ধরনের শিক্ষা আমাদের দিয়ে থাকেন এবং সেটা কিন্তু আসলে এই বেদ থেকেই নেওয়া হয়েছে। তাছাড়া যে সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীরা রয়েছেন তারা সোশ্যাল কনস্ট্রাকশনিজম যেটা সেটাকেও কিন্তু গুরুত্ব দিয়েছেন। সেখানে বিভিন্ন দিক উল্লেখ করার পরে যে আর্গুমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আবার নির্দিষ্ট কিছু ভারতীয় কালচারের উপর নির্ভর করেও সেটা তৈরি হয়েছে। তাহলে এই হলো যে চেতনার দিক থেকে আমরা কিভাবে এই ইউনিটে বিভিন্ন দিকগুলো আমরা দেখলাম, যেমন পশ্চিমী মনোবিজ্ঞান এবং ভারতীয় মনোবিজ্ঞানের যে জায়গাগুলো আমরা দেখলাম। পরবর্তী অংশে যখন ইউনিট 8 আমরা দেখব যেটা হচ্ছে যে সেলফ বা আমি বা অহম বা আমি কে, এই ধরনের যে জায়গাটা বা আমার অস্তিত্ব কি বা আইডেন্টিটি, সেই সম্বন্ধে কিন্তু আমরা ইউনিট 8 পড়ব, যেখানে ভারতীয় যে ধ্যান ধারণা বা আমি সম্বন্ধীয় যা উল্লেখ করা আছে এবং পশ্চিমী মনোবিজ্ঞানের সঙ্গে তার কি পার্থক্য বা কি সম্পর্ক, সেই দুটোই কিন্তু আমরা এই ইউনিটে দেখব। তাহলে এর প্রথমে বলতে গেলে আমি বলবো যে সেলফ সম্বন্ধে আমরা কি বুঝি। আমরা বুঝি আমি কে, আমার 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 সম্বন্ধীয় যা কিছু সেটাই হচ্ছে সেলফ, তাই তো? তাহলে এই আমার সম্বন্ধীয় যে চিন্তা সেটা দিয়েই কিন্তু আমি শুরু হয়েছে। তাছাড়া আমি কোন ক্লাসে পড়ি, আমার নাম কি, জেন্ডার, কাস্ট, আমি আমার কোন জায়গা থেকে আমি এসেছি বা কি ভাষায় আমি কথা বলি ইত্যাদি, এই সমস্ত কিছুই হচ্ছে আমার আইডেন্টিটি বা আমার নির্দিষ্ট নিজ সম্বন্ধে যা কিছু বলা। কিন্তু এর বাইরেও, অর্থাৎ এই যে বায়োলজিক্যাল বা সাইকোলজিক্যাল মনোবিজ্ঞানের দিক বা শারীরিক বা সোশিও কালচারাল অ্যাসপেক্ট ছাড়াও কিন্তু নিজেকে বোঝানো যায়। তাহলে সেটা কিভাবে সম্ভব আমরা দেখব এই ইউনিটে, যেখানে সবার আগে আমি বলবো কিছু মনোবৈজ্ঞানিক তারা এই সম্বন্ধীয় নানান রকম গবেষণা করেছেন এবং বিভিন্ন তথ্য আমাদের দিয়েছেন। সেখানে সেলফ সম্বন্ধীয় নানান থিওরি দিয়ে আমরা বুঝতে পারবো যে আমি কে, এই যে প্রশ্ন তার উত্তর হিসেবে আমরা নানান রকম এই রিসার্চ ওয়ার্ক এবং তার ফাইন্ডিংস গুলো বারে বারে দেখব। তার মধ্যে ওসারম্যান, এলমার, স্মিথ 2012-তে তারা অনেক রিসার্চের মধ্যে একটি নির্দিষ্ট বা খুব উল্লেখযোগ্য যে পাবলিশ করা হয়েছিল তার মধ্যে সেলফ কনসেপ্ট হিসেবে সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে বর্তমান মনোবিজ্ঞানে এই সেলফ সম্বন্ধীয় তার তথ্য কি কি আছে। এছাড়া আমরা দেখব যে এটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করে দেখতে পারি, অর্থাৎ মেন্টাল কনস্ট্রাক্ট বা মনের দিক থেকে, মনের স্তর থেকে এটা কিভাবে আমরা ভাগ করব বা নিজ বা অহংকে আমরা কিভাবে ভাগ করব। তাছাড়া সোশ্যাল কনসেপ্ট বা সামাজিক দিক থেকে সেটা কিভাবে ভাগ করা যায়, বা ফোর্স ফর অ্যাকশন বা কাজের দিক থেকেও আমরা সেটা কিভাবে ভাগ করে থাকি। এক্ষেত্রে আমরা দেখব যে সেলফ কনসেপ্ট বা নিজস্ব যে আইডেন্টিটি আমি কে সেটা বোঝার জন্য আমাদের কিন্তু অনেক দিক থেকেই এই সাহায্য নিতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে যে যে জায়গা বা যে সমাজে আমরা রয়েছি বা বড় হয়েছি বা জন্মেছি, তাছাড়া যে কালচারাল কনটেক্সট, সেই সাংস্কৃতিক সেই জায়গা এবং তার সোশ্যাল ইনস্টিটিউশন, সে কোথায় বড় হচ্ছে, তার পরিবারের সদস্যরা, তারা
তাদের কমিউনিটি, কাস্ট, তাদের ধর্ম, তাদের নিজস্ব শিক্ষা বা ফর্মাল এডুকেশন, তাছাড়া বিবাহ ইত্যাদি, এই সমস্ত কিছু কিন্তু সেলফ কনসেপ্টকে তৈরি করার জন্য অবশ্যই প্রয়োজন। বা সেলফ কনসেপ্টকে যখন আমরা বলবো, যে সেলফ কনসেপ্ট বলার জন্য এই সব কিছুর সাহায্য আমরা নিয়ে থাকি। অর্থাৎ নিজ সম্বন্ধীয় যা কিছু, এই সবকিছু যা বললাম সেগুলো ছাড়া কিন্তু নিজেকে বোঝানো সম্ভব নয়। আমি তাহলে আরো পাঁচটা মানুষের মতো এক, কিন্তু আমি যে স্বতন্ত্র, সেই স্বতন্ত্র ভাবটা প্রকাশ করতে গেলে আমাকে এই সকলে বা সবকটা জায়গার উল্লেখ করতে হবে। তারপর এই ইউনিটে আমরা দেখব যে বিভিন্ন জায়গা বা নিজ বা সেলফ বলতে গিয়ে বিভিন্ন জায়গার উল্লেখ করা রয়েছে। সেখানে তো চেতনা খুব বড় জায়গা, যেটা আমরা আগের ইউনিটে পড়ে দেখলাম। তাছাড়া এই যে ভারতীয় মনোবিজ্ঞানের যে বিভিন্ন স্তর আমরা বেদান্ত বা উপনিষদে দেখে থাকি, তার মধ্যে আমরা চারটে ভাগ দেখেছি। যেমন তুরিয়া তুরিয়া বা এই ট্রান্সিডেন্টাল কনসাসনেস যেটাকে বলা হয় বা চেতনা, সেখানে কিন্তু সেটার আরেকটি নামেও আবার সেটাকে বলা হয়, সেটা হচ্ছে পিওর কনসাসনেস বা একেবারে খাঁটি যে চেতনা, যেটা নিয়ে মানুষ বড় হচ্ছে, সেটার উল্লেখ রয়েছে। তাছাড়া এই বায়োসাইকো সোশ্যাল জায়গাতেও কিন্তু আমরা এই সেলফ কনসেপ্ট সম্বন্ধে জেনে থাকি। সেখানেও এর বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করা হয়েছে। তাছাড়া আমরা সেলফ এর কিছু কন্টেম্পোরারি সাইকোলজিক্যাল লিটারেচার দেখে থাকি, যেখানে সেলফ মানে কি, সেলফ বা নিজ বা স্বতন্ত্র বা একা আমি, সেই সম্বন্ধে বোঝাতে গেলে আমায় অনেক কিছু বলতে হয়। অর্থাৎ সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটা আমরা মাসলার থিওরি থেকে জেনে থাকি, যে সেই সেলফ অ্যাকচুয়ালাইজেশন অথবা নিজেকে বলা বা অ্যানালিসিস বা সেলফ অ্যানালিসিস যেটাকে বলা হচ্ছে। তাছাড়া আমি যে কাজ করছি সেটা আমি কতটা কনফিডেন্টলি করতে পারছি, সেটাও খুব বড় কথা, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। তাছাড়া সেলফ এফিকেসি, তাছাড়া আছে সেলফ এস্টিম, আমার নিজের সম্বন্ধে যে সঠিক ধারণা সেইটা। তাছাড়া নিজের সম্বন্ধে আমি খারাপ না ভালো তার যে ইভ্যালুয়েশন, বা সেই যে আমি যে নিজেকে কতটা চিনতে পারছি, সেটা হচ্ছে সেলফ ইভ্যালুয়েশন। তাছাড়া নিজ যে চেহারা বা নিজস্ব যে স্বতন্ত্র, সবার সঙ্গে থেকে আলাদা যে চেহারা বা বডিলি ইমেজ, সেটাও কিন্তু আমরা সেলফ ইমেজ হিসেবে বলছি। তাছাড়া সেলফ কনসেপ্ট বা নিজের সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটাকে যখন আমরা উল্লেখ করছি তখন বলছি সেলফ কনসেপ্ট। এবং সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট অর্থাৎ তার যখন শারীরিক বা মানসিক যে ম্যাচিউরিটি বা গ্রোথ হচ্ছে, তার সঙ্গে তার নিজ সম্বন্ধীয় ধারণারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য স্থানে সেটা পরিণত হচ্ছে, সেই জায়গাটাকেও কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। এবং তাছাড়া যখন আইডেন্টিটি বা স্বতন্ত্র, আমি যে অন্য ব্যক্তিদের থেকে স্বতন্ত্র, সেটা যখন বোঝাতে যাই, তখন আইডেন্টিটির কিছু নিজস্ব দিক উল্লেখ করি। অর্থাৎ আইডেন্টিটি ডেভেলপমেন্ট, যেখানে সর্বপ্রথম হচ্ছে ইগো বা ইগো ডেভেলপমেন্ট, অর্থাৎ আমি যে কে তার নিজস্ব যে স্বতন্ত্রতা, সেটা কিন্তু শুরু হয় ইগো ডেভেলপমেন্ট দিয়ে। তাছাড়া আমার ইগোর শক্তি, তাছাড়া আমি কতটা পর্যন্ত যেতে পারবো বা পারবো না, অর্থাৎ আমার বাউন্ডারি কতটা, সেটা হচ্ছে ইগো বাউন্ডারি। তাছাড়া আমার ইগো ডিফেন্স মেকানিজম, আমি কোন কোন জায়গায় যে নিজেকে
বাঁচিয়ে চলবো, বা কি ধারণা বা কি দিয়ে নিজেকে বিভিন্ন জায়গায় বাঁচিয়ে তুলবো, সেটাও কিন্তু আবার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেটা কিন্তু এই আইডেন্টিটি ডেভেলপমেন্টের একটা স্থান। এবার আমরা এই সাইকো সেক্সুয়াল যে স্টেজেস গুলো দেখেছি সিগমন্ড ফ্রয়েডের, যেখানে আমরা দেখেছি যে উনি কিভাবে এই বিভিন্ন নিজ সম্বন্ধীয় যে একেবারে জন্মাবার পর থেকে যে স্তরগুলো উনি আমাদের দেখিয়েছেন, যেমন ওরাল স্টেজ, অ্যানাল ফ্যালিক স্টেজ, লেটেন্সি, এই যে বিভিন্ন স্তরগুলো আমরা দেখেছি। তারপর পরবর্তীকালে এরিক এরিকসন যখন তার যে থিওরির মধ্যে আমাদেরকে দেখিয়েছেন, যে তার থিওরির নাম হচ্ছে সাইকো সোশ্যাল থিওরি অফ ডেভেলপমেন্ট, সেখানেও কিন্তু আমরা এই নিজ সম্বন্ধীয় উল্লেখ পাই। তাছাড়া এই যে অক্সফোর্ড ডিকশনারি অফ সাইকোলজিতেও যেমন কোলম্যান 2009-তে তিনিও কিন্তু এই সেলফ সম্বন্ধীয় একটা আলাদা বা সেপারেট একটা আইডিয়া বা মিনিং বা মানে আমাদেরকে তুলে ধরেছেন। তাছাড়া এই তার অবজারভেশনের মধ্যে আমরা দেখতে পাই যে কিভাবে যে নিজ সম্বন্ধীয় যে একটা ধারণা, তার বা তার নিজস্ব কিছু ফিলিংস বা সেলফ ফিলিংস যেটাকে বলা হচ্ছে, বা নিজের সম্বন্ধীয় কিছু নির্দিষ্ট বা ব্যক্তিগত কিছু অনুভূতি, বা নিজের সম্বন্ধীয় বা নিজের যে ইমেজ, সেটা সম্বন্ধে সে কতটা ওয়াকিবহল এবং সমাজের মধ্যে তার স্বতন্ত্র একটা স্থান আছে, সেটা কিন্তু এর দ্বারাই সম্ভব। তারপর উইলিয়াম জেমসের কথাও আমরা বলবো, যেখানে তিনি বলেছেন যে এটা একটা একেবারে ইনিশিয়াল কনসেপচুয়ালাইজেশন উনি বলেছেন, অর্থাৎ একেবারে শূন্য থেকে, একদম শুরু থেকে আমরা কিন্তু এইটা, এই যে সেলফ সম্বন্ধীয় যে ধারণা, সেটা কিন্তু আমরা গুরুত্ব দিই, এবং যত বড় হই, বা যে মানুষটি একদম শিশুর সময় থেকে যত বড় হচ্ছে, সে কিন্তু এই নিজ সম্বন্ধীয় ব্যক্তিগত যে ধ্যান ধারণা, সেগুলো কিন্তু আরো দৃঢ়ভাবে সে তৈরি করছে। এটাও কিন্তু আমরা ওসারমান বা এলমার বা স্মিথের রিসার্চ ওয়ার্কেও দেখে থাকি, সেখানেও এর উল্লেখ আছে যে সাইকোলজি বা মনোবিজ্ঞানের এই যে বিভিন্ন জায়গা বা বিভিন্ন স্তর কিভাবে উল্লেখ রয়েছে। তাছাড়া তার সঙ্গে বলতে গেলে যে বিভিন্ন সেলফ সম্বন্ধীয় যে ধারণা, সেটা উল্লেখ আছে কিছু ফ্রেঞ্চ যে ফরাসি কিছু দর্শন বা দার্শনিকদের, কিছু যেমন রেনি ডেসকারেটস, তারা তাদের বিভিন্ন আইডিয়ার মধ্যে, যেমন তিনি বলে গেছেন যে আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম, অর্থাৎ আমি চিন্তা করতে পারি, তাই জন্যই আমি আছি। অর্থাৎ চিন্তার সঙ্গে আমার একটা অঙ্গাঙ্গিভাবে একটা রিলেশন বা আমি জড়িত রয়েছি। কখনোই আমার চিন্তা শক্তিকে সঙ্গে থেকে আমি নিজেকে সরাতে পারবো না। সেখানেই কিন্তু আমার মেন কাজ বা উদ্দেশ্য। তারপর আমরা আইডেন্টিটি সম্বন্ধে দেখব, অর্থাৎ নিজস্ব যে স্বতন্ত্র যে ভাব, তার প্রমাণ দেখব এই ইউনিটে। সেখানে দেখব যে এরিক এরিকসন যেরকম 1951-এ আমাদের বলেছেন, তাছাড়া পরবর্তীকালে 1968-এ, তাছাড়া আমরা ফ্রয়েডের যে সাইকো অ্যানালিস্ট, ফ্রয়েডের যে থিওরি দেখি, সেখানেও এই আইডেন্টিটি বা স্বতন্ত্র জায়গাটা উল্লেখ করা আছে। তাছাড়া তিনি আবার এটা সম্বন্ধীয় কিছু আর্গুমেন্ট আমাদেরকে বলেছেন, যেখানে তিনি গুরুত্ব দিয়েছেন কিছু সামাজিক যে গুরুদায়িত্ব, অর্থাৎ সোশ্যাল ফ্যাক্টরকেও তিনি তুলে ধরেছেন। ফ্রয়েডও তিনিও কিন্তু যে যৌন বা সেক্সুয়াল যে আর্জেস, যে ইচ্ছা শক্তি, সেটাকে কিন্তু এই আইডেন্টিটি দিয়ে বা বোঝাতে গিয়ে সেটার উল্লেখ করেছেন।
তাছাড়া এরিকসনসের যে অ্যাপ্রোচ আমরা দেখব, যে থিওরির মধ্যে যেটার নাম আমরা জানি যে সাইকোসোশ্যাল, বা ফ্রয়েডের যে সাইকোসেক্সুয়াল, এই যে অদ্ভুত যে টার্মস গুলো এনারা ব্যবহার করেছেন, সব কিন্তু এই নিজ বা আইডেন্টিটি বোঝাতে গিয়ে, যেখানে তারা উল্লেখ করেছেন যে এটাই হচ্ছে সেলফ কনসেপ্ট। তারপর আমরা ওসারমার বা এলমার স্মিথের কথা বলবো, যেখানে 2012 সালে তারা বলেছেন যে আইডেন্টিটি হচ্ছে আরেকটি সেলফ কনসেপ্টের আরেকটি নাম। অর্থাৎ তারা অনেক রকম উদাহরণ দিয়ে বলেছেন যে একজন হয়তো ধর্মে তার নিজস্ব একটা জায়গা আছে, বা সে জায়গা করে নিয়েছে, এবং সেই তার নিজস্ব আইডেন্টিটি, মানে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন আমি বলবো, যেমন ইংরেজিতে রয়েছে, আইডেন্টিটিস আর দ্য ট্রেটস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, social relations, roles and social group membership that define who one is। তাহলে এই লাইনটার মধ্যে আমরা দেখব কিভাবে আমরা কে সেটাকে বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন কোণ থেকে কিভাবে তুলে ধরা হয়েছে। এই একটি নির্দিষ্ট বাক্যের মাধ্যমে যেখানে বলা আছে সোশ্যাল রিলেশনের কথা, সামাজিক যে ব্যবহার, তাছাড়া আমাদের সমাজে কি রোল বা কি কাজ, তাছাড়া আমরা কোন গ্রুপ থেকে আমরা বিলং করি বা কোন গ্রুপের মধ্যে আমরা রয়েছি, তার একটা মেম্বারশিপ বা সেই গ্রুপে আমাদের নির্দিষ্ট কোনো নাম আছে, এই সব কিছু দিয়েই আমরা কিন্তু নিজেকে বোঝাতে সার্থক হই। তারপর এই সেলফ বা আইডেন্টিটি হচ্ছে আসলে দুটো সিগনিফিকেন্ট ওয়ে, নিজেকে বোঝার দুটো ধারা বা পথ। প্রথমটা হচ্ছে যেটা ইংরেজিতে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বা ব্যবহার করা হয় সেন্টেন্স, হচ্ছে ইন রেফারেন্স টু দ্য প্রসেস অফ মেকিং সেন্স অফ দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ হোয়াট ম্যাটার্স টু মি। আমার সম্বন্ধীয় যা কিছু সেটাই তো আমি। তার মানে আমার সম্বন্ধে যা বলা হচ্ছে সেটাই আসলে আমার সম্বন্ধীয় সবকিছু। আর আইডেন্টিটি সেটা তো একই জিনিস, অর্থাৎ সেটা হচ্ছে an implicit sense or a warm feelings of relevance and inclusion rather than a cold feeling of irrelevance and exclusion। সেখানে বলা হয়েছে এই অদ্ভুত এই যে সেন্টেন্সটা, এর মধ্যে বলা হচ্ছে আমার অস্তিত্ব কোথায়, আমি কিভাবে এসেছি, আমার এই সূক্ষ্ম অনুভূতি কিন্তু আমাকে বুঝিয়েছে, এবং এটা কিন্তু কোনো রকম ইররেলিভেন্স বা অবান্তর কিছু জিনিস নয়, বরং সেটা নিজস্ব ধ্যান ধারণা বা অনুভূতি দিয়েই সেটা তৈরি। তারপর আসছে যে সামাজিক বা মনোবিজ্ঞানিক দিকটা, যেখানে কিছু নির্দিষ্ট তথ্য বা থিওরি আছে, যেটা দিয়েও আমরা পার্সোনাল থিওরি বা সোশ্যাল বা আইডেন্টিটি বোঝাতে গিয়ে তার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমরা দেখতে পাই, যেখানে নিজ সম্বন্ধীয় কিছু বলতে গেলে সমাজের থেকেই যেহেতু আমাদের উৎপত্তি, সুতরাং সেই সমাজের কথাও সেখানে বলতে হয়। তাছাড়া রোল আইডেন্টিটি বা সেই সমাজে আমার কি কাজ বা স্বতন্ত্র যে জায়গা আমার, সেটাও কিন্তু এর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং আইডেন্টিটি বোঝাতে গেলে এই তিনটের কিন্তু সাহায্য অবশ্যই নিতে হয়। তারপর আসছে পার্সোনাল আইডেন্টিটি, অর্থাৎ আমি যে স্বতন্ত্র বা আলাদা অন্য ব্যক্তির থেকে, সেটা আমরা কিভাবে বলি। প্রথমত বললাম সেলফ মানে কি, দ্বিতীয়ত বললাম আইডেন্টিটি বা আমি কেন অন্য ব্যক্তির থেকে আলাদা বা স্বতন্ত্রতা। তো এই সমাজের মধ্যে বাস করে আমার যে নির্দিষ্টতা, অর্থাৎ যেটা ফ্রয়েডিয়ান বলে গেছেন
তার সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের মধ্যে থিওরি, তাছাড়া এরিকসন বলে গেছেন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টে। সেখানেও কিন্তু আমরা যখন আইডেন্টিটির কথা দেখতে পাই, তখন একইভাবে কিন্তু আমরা এই জায়গাটা উল্লেখ দেখতে পাই। তাছাড়া তাছাড়া আমরা ওসারম্যান বা এলমার বা স্মিথ, তাদেরও কিছু রিসার্চ ওয়ার্ক দেখি, যেখানেও কিন্তু এই সেলফ কনসেপ্ট বা নিজ স্বতন্ত্র জায়গাটা উল্লেখ করা রয়েছে। এরপরে আসবো সোশ্যাল আইডেন্টিটি, অর্থাৎ সমাজের মধ্যে যে একত্র বা একক যে আমার স্থান, সেটার যে উল্লেখ রয়েছে, সেটা কিভাবে সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে যে ডেফিনেশন যে দেওয়া রয়েছে, যে তেজপাল সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশন বা সংজ্ঞা আমাদের দিয়েছেন। সেই সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে আমাদের কতটা স্থান এই সমাজের মধ্যে, আমাদের নির্দিষ্ট জ্ঞান আহরণ করার জায়গা কিভাবে, তাছাড়া আমাদের র্যাঙ্ক বা আমাদের স্থান কিরকম, এই সমস্ত কিছু দেখতে গেলে আমরা কিন্তু আইডেন্টিটি বা নিজ সম্বন্ধীয় সবকিছু অবগত হই। তাছাড়া আসছে রোল আইডেন্টিটি, অর্থাৎ এই যে নির্দিষ্ট ব্যক্তি বা এই সমাজের মধ্যে আমি যদি একটি ছাত্র বা ছাত্রী হই, তাহলে তার একটা স্বতন্ত্র জায়গা বা কাজ আছে। তাছাড়া পেরেন্টস বা প্রফেশনাল, প্রত্যেক মানুষেরই কিন্তু কিছু না কিছু কাজ রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরের দিন আবার এরপর থেকে আমরা সেলফ কনসেপ্ট কন্টিনিউ করব।